বন্ধুরা, কবি তুষার রায় ইউটিউব চ্যানেল এবং তুষার রায় ভিডিও ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি এপিসোড ভিডিও শুরু করতে চলেছি। আমি আজকে আপনাদের ঘুরে দেখাবো ভারত বাংলাদেশ পেট্রাপোলের বাংলাদেশ থেকে এবং ভারত থেকে যে সমস্ত মানুষজন বনগাঁ বর্ডার দিয়ে যাতায়াত করে সেই সমস্ত চিত্র থাকুন এবং সঙ্গে থাকুন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুল করবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ওই দেখুন বন্ধুরা, টিকিট কাউন্টার। ভারত বাংলাদেশের বর্ডার ঘুরে দেখানোর পর যদি সময় পাই তাহলে ওই বর্ডার সীমান্তে হরিদাসপুরে আছে ইস্কন মন্দির। সেই ইস্কন মন্দিরটিও আমি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। এই যে ট্রেন ঢুকে গিয়েছে, আমি এখন শান্তিপুর স্টেশনে আছি। এখন এই শান্তিপুর থেকে ট্রেনে উঠব, রানাঘাট থেকে পাল্টে যেতে হবে। ইতিমধ্যেই ট্রেনে উঠে গিয়েছি। এই শান্তিপুর থেকে ডাইরেক্ট ট্রেন 8:56, সেই ট্রেনে গেলে একটু ভিড় হবে বলে আমি 7:26 ট্রেন ধরেছি। রানাঘাট স্টেশনে উপস্থিত হয়েছি। এখান থেকে বনগাঁ লোকাল ধরে বনগাঁয় যাব। বনগাঁ লোকাল ঢুকে গিয়েছে রানাঘাট 2 নম্বর প্ল্যাটফর্মে। বনগাঁ লোকালেও উঠে পড়েছি। কিছুক্ষণের মধ্যে রানাঘাট প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ট্রেনটি বনগাঁর দিকে এগিয়ে চলেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইনের পাশ দিয়ে নয়ন অভিরাম দৃশ্য। ঝড়ের গতিতে এগিয়ে চলেছে। বনগাঁ স্টেশনে নেমেছি। বনগাঁ স্টেশন নেমে স্টেশনের বাইরে এসে এখন আমি এই অটো ধরেছি। এই অটোতে আমি সোজা ভারত বাংলাদেশ সীমান্তে হরিদাসপুরে যাব। আমাদের অটোটি বাংলাদেশ ভারত বর্ডার সীমান্তের দিকে এগিয়ে চলেছে। সামনে বিএসএফ ক্যাম্প আছে। গাছ দিয়ে যে মোটা গাছ লাগানো হয়েছে, আমার মনে হয় কয়েকশো বছর আগে লাগানো গাছ। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমি এখন বর্ডারে চলে এসেছি। এই দেখুন বন্ধুরা, ভারত বাংলাদেশ সীমান্ত। এই যে বিএসএফ অফিসার এখানে দাঁড়িয়ে আছে ডিউটি করার জন্য। খুব সুন্দর জায়গা। এখানে ভিডিও করার একটু অসুবিধা আছে। এই যে এখানে বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য আছে। আর এই যে এখানে যে সমস্ত বাংলাদেশ নাগরিকরা ভারতে ঘুরতে আসে, এখান থেকে সিম কিনে নিয়ে ভারতে ভ্রমণ করে। সেই সিমের দোকান এখানে। এই যে দাদা এখানে সিম কার্ড বিক্রি করছে। দাদা কিসের সিম এখানে আছে? এয়ারটেল। আচ্ছা, এয়ারটেল নেটওয়ার্ক কেমন এখানে? খুব ভালো। আচ্ছা, আপনি ভালো থাকেন। এই যে খাবার হোটেল এবং এখানে বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় খাবার আছে। বন্ধুরা, এখন আমি ইস্কন মন্দিরের দিকে এগিয়ে চলেছি। হরিদাসপুর ইস্কন মন্দির। আর কিছুক্ষণের মধ্যে আমি হরিদাসপুর ইস্কন মন্দিরের সামনে উপস্থিত হব। আমি ভিডিওর মধ্যেই আপনাদের বলেছিলাম যে সময় পেলে হরিদাসপুর ইস্কন মন্দিরটি দেখাবো। আমি আমার কথা রাখার চেষ্টা করেছি। বনগাঁ বর্ডার থেকে কয়েক কিলোমিটার দূর। এইমাত্র আমি অটো থেকে
হরিদাসপুর নেমেছি। এখানে একটি পোস্টাল মারা আছে, ঠাকুর হরিদাস সেতু। সামনে একটু এগিয়ে গেলেই সেই ইস্কন মন্দির। চলুন বন্ধুরা মন্দির দর্শন করি। তবে বন্ধুরা, নবদ্বীপ ইস্কন মন্দিরটি যে রকমের সাজানো গোছানো, সেই আন্দাজে এই ইস্কন মন্দিরটি তেমন সাজানো গোছানো নয়। এই যে পাশ দিয়ে বয়ে চলেছে নাওভাঙ্গা নদী। নাওভাঙ্গা নদী এখন মারা গিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইস্কন মন্দিরের মেন গেট। প্রবেশ করেছি আমি এখন। এই মন্দিরে তেমন মানুষজনের আনাগোনা নাই। এখানে প্রতিদিন কীর্তন হয়, সেই জন্য এখানে মাইক্রোফোন, খোল এবং বিভিন্ন রকমের যন্ত্র এখানে রাখা আছে। দেখুন বন্ধুরা, এই যে একজন ইস্কন মন্দিরের প্রভুও এখানে উপস্থিত আছে। এখন আমি এই প্রভুর সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা প্রভু, আপনার নামটা বলবেন প্রথমে। সুশান্ত হরিদাস, দীক্ষিত নাম। সুশান্ত হরিদাস। আচ্ছা, বলছি আপনি এখানে কতদিন ধরে আছেন? আমার জন্ম এখানে, মন্দিরে 25 বছরের মন্দিরের সঙ্গে আছি। 25 বছর আছেন? আচ্ছা, এই মন্দিরটি কতদিন আগে তৈরি হয়েছে? মন্দিরটা 1976 সালে প্রভুপাদ এসে ডিট করেছিল, সেখান থেকে আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। আচ্ছা, এখন পর্যন্ত ঠিকঠাকভাবে চলছে, তাই তো? চলে যাচ্ছে হরিদাস ঠাকুরের কৃপায়, ভগবানের ইচ্ছায়। আচ্ছা, বলছি যে এই যে এইখানে তো এখন কোনো রকমের মানুষজনের আনাগোনা নাই। আচ্ছা, এখন এই টাইমে আসছে না, আবার সন্ধ্যেবেলায় আসবে। তারপরে এখানে বিভিন্ন বাংলাদেশের ভক্তরা আসে, এখানে এসে একদিন থাকে, কোনো দিন কেউ এসে প্রসাদ পায়, এখানে এসে প্রসাদ পেয়ে ওনারা বিভিন্ন জায়গায় ট্যুরে চলে যায়। ট্যুরে চলে যায়? হ্যাঁ। আচ্ছা, বলছি এখানে প্রসাদ পাওয়ার জন্য কী কী করণীয় একজন ভক্তের? একজন প্রসাদ পাওয়ার জন্য এখানে প্রণামী দিতে হয়। ভগবানের প্রসাদে একটা প্রণামী আছে। আচ্ছা, প্রণামী কত? এই ধরেন 70 টাকা। যদি কেউ না পারে, না দিয়েও চলে যায়, সেটা কোনো অসুবিধা নেই। যদি কারো সামর্থ্য থাকে, আচ্ছা, সেই অনুযায়ী যেমন পারে তেমন দেয়। এমনি একটা নর্মাল একটা 70 টাকা একটা প্রণামী। আচ্ছা, প্রসাদ কি সর্বক্ষণ এখানে পাওয়া যায় নাকি? হ্যাঁ, প্রসাদ পাওয়া যায়, কিন্তু এখানে ভক্ত কম, সেই হিসেবে অন্তত সকালবেলা 9টার মধ্যে বললে ভালো। 9টায়? হ্যাঁ। আচ্ছা, বলছি যে আমি দেখেছিলাম নবদ্বীপ ইস্কন মন্দির আছে, বুঝলেন? সেই ইস্কন মন্দিরটিতে প্রচণ্ড পরিমাণে ভিড়। সে আন্দাজে তো আপনাদের এখানে অনেকটাই কম। না না, এটা তো ওই মন্দিরের একটা শাখা, ব্রাঞ্চ। আচ্ছা, এই হিসেবে এখানে মন্দির কম, লোকজন। টাউনটা অনেক দূরে, নাহলে আরও লোকজন থাকে। আমাদের গ্রামের মধ্যে তো, পঞ্চায়েত এরিয়া। আচ্ছা আচ্ছা, বলছি এখানে এই যে রং খেলার সময় কেমন অনুষ্ঠান হয়েছিল এখানে? পঞ্চম দলে বিশাল লোক হয়েছিল, কমসে কম 12,000 লোকে পোশাক পেয়েছে ফ্রি। এখানে কি মেলা হয়েছিল নাকি? হ্যাঁ, এই মাঠে মেলা হয়েছিল। মেলা? আচ্ছা, এই রাসের সময় কেমন হয় এখানে? আমাদের রাসে তেমন কোনো কিছু হয় না। আমাদের মেন বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে পঞ্চম দোল, দোলের 5 দিন পরে। 5 দিন পরে? আচ্ছা, এখানে কি নবদ্বীপ থেকে কি মায়াপুরের ভক্তরা এসেছিল? ভক্তরা এসেছিল? আমাদের ইস্কনের ভক্তরা এসেছিল, নগর সংকীর্তন করেছিল খুব বড় আকারে, সারা বনগাঁ টাউনের উপর দিয়ে পায়ে হেঁটে। আচ্ছা প্রভু, আপনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে। এই জন্য আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে হরিদাস ঠাকুর এসেছিলেন। আচ্ছা, হরিদাস ঠাকুর এসেছিলেন 500 বছরের বেশি আগে। এখানে 3 দিন ছিলেন। আচ্ছা, এই গ্রামের নাম তখন ছিল গুলজারনগর। গুলজারনগর? একজন মুসলমান ছিল, তার নাম ছিল গুলজার মিয়া। আচ্ছা, তার নামেই গ্রামটা ছিল। তারপরে যখন হরিদাস ঠাকুর আসার পরে পরবর্তীতে গ্রামবাসী যারা হিন্দু লোক ছিল কয়েক ঘর, তারাই মিলে এই জায়গাটা নাম লিখেছিল বা রেকর্ড করেছিল হরিদাসপুর। যেহেতু হরিদাস ঠাকুর এখানে এসেছিলেন, তাই নাম হয়েছে হরিদাসপুর। আচ্ছা, হরিদাসপুর এই জায়গাটি কত কিলোমিটার দূরে আছে? হ্যাঁ, এটা হ্যাঁ, এটা এই
দৈর্ঘ্য প্রস্থ মিলিয়ে 1 কিলোমিটারের মতন, একটু বেশি বেশি হবে। 1 কিলোমিটার একটু বেশি বেশি হবে। আচ্ছা, এই যে হরিদাসপুর, আচ্ছা হরিদাসপুরের আশেপাশে কোন জায়গা আছে? হরিদাসপুরে ব্রিজের ওপারটা হচ্ছে নরহরিপুর। নরহরিপুর। কারণ হচ্ছে নরহরিপুরের নাম হয়েছিল, এখানে হরিদাস ঠাকুরের সঙ্গে নরহরি চক্রবর্তী প্রভু আসছিলেন। আচ্ছা। আসার সময় এই নৌকা, তখন ব্রিজ ছিল না। হ্যাঁ হ্যাঁ, ব্রিজ তো ব্রিটিশ আমলে হয়েছে। তো যখন এই নৌকা পার হওয়ার সময় নৌকাটা ডুবি হয়ে যায়, মাঝখানে এসে ডুবে যায়। আচ্ছা। তখন হরিদাস ঠাকুর এপারে চলে আসে, নরহরি চক্রবর্তী ওপারে চলে যায়। যাওয়ার পরে তারপরে 3 দিন ওনারা 3 দিনই সকালবেলায় উঠে এখানে নদীর পাড়ে এপার ওপার দুজনে কথোপকথন হতো। আচ্ছা। তারপর 3 দিন পরে আবার ওই নরহরি চক্রবর্তী প্রভু ব্যাক করে চলে আসে হরিদাস ঠাকুরের কাছে। আচ্ছা। এসে তারপরে এখান থেকে ওনারা আদি সপ্তগ্রাম বা ফুলিয়া বিভিন্ন জায়গায় তারপরে মহাপ্রভুর সঙ্গ লাভ করেন ওরা। আচ্ছা। মহাপ্রভুর সঙ্গ লাভ করার জন্যই ওনারা এসেছেন, বেনাপোল পাটবাড়ির থেকে চলে এসেছিলেন। আচ্ছা। আচ্ছা, বলছি যে পাশ দিয়ে যে নদীটা চলে গিয়েছে, এই নদীটির নাম কি? নদীটার নাম আগে ছিল কাটাখালী, যেহেতু একটা খাল কেটে বের করেছিল। পরে যখন এখানে নৌকা ভেঙে গেছিলো, আচ্ছা। অনেক নৌকা ডুবে হয়ে গেছিলো, এই জায়গাটা খুব স্রোত ছিল, কারেন্ট ছিল। আচ্ছা। এই তখন থেকে গ্রামবাসীর নাম দিয়েছে নাওভাঙা। নাওভাঙা নামটি তাও কত বছর আগে দিয়েছে? তো আমি সঠিক বলতে পারবো না, আমার জন্ম এখানে। আচ্ছা। ধরে রাখেন এই 450-500 বছরের কাছাকাছি কাছাকাছি আগে থেকেই এই রকমের নাম দিয়েছে। নাওভাঙা নাম দিয়েছিল। আচ্ছা। এই নদীটা ইসামতির সঙ্গে সংযুক্ত। আচ্ছা প্রভু, আপনি ভালো থাকেন। না, হরে কৃষ্ণ। এই যে প্রভুদের থাকার ঘর। চলুন বন্ধুরা, এই ইস্কন মন্দিরের উপরে নাকি একটি গেস্ট হাউস আছে, ঘুরে দেখি। এই দেখুন বন্ধুরা, গেস্ট হাউস। এই যে আপনারা যে গেস্ট হাউস দেখতে পাচ্ছেন, এখানে 2 রকমের দামে থাকা যায়, 300 টাকা এবং 500 টাকা। 500 টাকা যারা মন্দিরের গেস্ট, তাদের এই মন্দিরের যে সমস্ত গেস্ট আছে, ভক্তবৃন্দ আছে, তাদের পক্ষ থেকে যদি কোনো আত্মীয়স্বজন এখানে আসে, তাহলে তাদের জন্য এই গেস্ট হাউস, বাইরের নয়। দেখুন বন্ধুরা, স্নান করার ঘাট। তাহলে দর্শক বন্ধুরা, আমার এপিসোড ভিডিওটি এখানে শেষ করতে চলেছি। আগামীকাল নতুন একটি এপিসোড ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় নমস্কার।